দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল বাহিনী ঢুকলো। এসেই এখানে অভ্রকে? পেছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরলো। তুই এমপি আহাদ খানের ছেলে রানাকে কেন মারলি? মেয়েটি আমার একবারে কাছে এসে, আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি। এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খেয়েছি, ভাবা যায় এগুলা। আমি মেয়েটির কাছে গিয়ে, এভাবে ধরো না পাগলি, আমি পাগল হয়ে যাব। তোকে তো। আসো আসো, খুব তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই রানাকে কেন মারলি? আচ্ছা, আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটির পুলিশের পোশাকের দিকে তাকালাম। খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলাঞ্জনা নীলা। রূপের সাথে নামও সাজে। মনে একরঙা স্বপ্ন বয়ে গেল। এই ছেলে, তুই কি বলছিস শুনেছিস? আই লাভ ইউ টু। রাজমুরাদ, শাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বোঝে নাই। সবে গিয়ে হারামিরা বুঝেছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলেছি? নীলা অবাক হয়ে, এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলা ধরে। উফ, এই এলইডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলা ধরে টাতে টাতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলাকে চুপ থাকতে বললাম। আবিল তার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখনও আমার শার্টের কলা ধরে আছে। আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার একটা ফোন আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে ওঠে, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাগলে আরও বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা বাদ দাও, এখন তোমার নাম্বারটা দাও দেখে। কি? তুমি দিবে কি দেবে না? নীলার কাছে গিয়ে না, মানে আর কিছু বলার আগেই আমিও ঠোঁটজোড়া নিজের কবরে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি অব্র, মায়ের একমাত্র ফাজিল পোলা। বাবা নেই, অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর এখন আমি অনার্স চতুর্থ বসে পড়ি আর হুদায় ঘোরাঘুরি করি। ভাগ্যিস আমার একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 কোটি উদ্ধার করে ফেলেছে। কি রে, এতক্ষণে বুঝি আসার সময় হলো? আসলে কোথায় ছিলি এতক্ষণ? আমি একটু রেগে থানায় গিয়েছিলাম। আবার কার সাথে মারামারি করলি? আর আম্মু, তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গিয়েছিলাম। এ কথা বলেই রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাতে খাবার টেবিলে যেতেই কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসা যাব। রাতে ঘুমাতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছে করছে। আহারে আহারে, কবে পাবো তাহারে। কাঠের এপাশ ওপাশ করতেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখের সামনে। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো একবার দুইবার দিতেই রিং হতেই। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, কে আপনি বলেন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেভি বৃষ্টি। তুই? আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি? কেন বাবু, তুমি তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, না হলে ফোন রাখছি। বাবু, তুমি খেয়েছো? না, আমি খাইনি। কেন গো বাবু, আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমি রাখবো? আমি মজা করেই বললাম। ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কিলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাতে কি বলছিলাম, তোর মনে আছে? বাব্বা, আম্মু তো দেখি হেপ বেরিয়ে গেছে। আচ্ছা, কাল রাতে আম্মু কী যেন বলেছিল? আম্মু, আমার না মনে পড়েছে না। আমি জানি আম্মু আমার থেকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে আর পাইকে এক তোরে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে
একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মু, খিদে লেগেছে, খাবার দাও। টেবিলে আয়, আমি বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাইরে এসে, আম্মু কিভাবে যাবে? তোর বাইকে করে। বাইকটা বের করে আম্মুকে নিয়ে আমার বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতে একটা মহিলা আমাকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অব্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ দিলে বহুত হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। হ্যান্ডসাম না ছাই, চত্বর সব ফাজিলের কারখানা। আমার প্যাটিসটা আম্মু এবারে, আহারে আহারে, আমার আম্মু দ্বারে কেউ একটু বোঝা না রে। এবারে আবার মান সম্মান ডুবাস না রে। আন্টি, আপনারা কথা বলেন, আমি একটু ওপরটা ঘুরে আসি। আরে ওপরে 2 নাম্বার ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে, ওকে বললে ও তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টি দেখানো রুমটায় গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আম্মু, আম্মু, আন্টি আর আম্মু এবার উপরে এসে, ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা আমার দিকে তাকিয়ে, নীলা, ভদ্রভাবে কথা বলো, ও তোর আতিয়া আন্টির ছেলে অব্র। ও কি তোর সাথে কেন? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বু ব্যবসা কাজে প্রায় বিদেশ থাকে। আর এখনও আমি নীলা ছাদে এসে দাঁড়ালাম। আচ্ছা, তুই আমাকে কাল রাতে কী যেন বলেছিলি? নীলা আমার দিকে এগুতে এগুতে বলল, আরে এইভাবে আসবে কেন? আমার আম্মু খারাপ তাই না? নীলা আমার শার্টের কলা ধরে, আমিও শালা কম কিসে, এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁটগুলো দখল করে নিলাম। বাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম। দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অব্র, তোমার বিয়ে শাদীর কি খবর? নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব, আমি নীলা থেকে তাকিয়ে বললাম। নীলা তো চোখগুলো বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না? সত্যিই তুই? হুম। নীলার আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে দূর, তোমার মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা। নীলা তো অবাকই শেষ পর্যায়ে। আরে আমার মেয়ের নামও তো নীলা। আপনার নাম নীলা? জি। নীলা রেগে বলল। নীলা, ওকে তোর রুমে নিয়ে যা, ও বিশ্রাম নিক। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। এই যে চলেন। আমি নীলার পিছু পিছু ওর রুমে গেলাম। তামান্না, ওরা উপরে চলে গেছে, আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আর ওরা? আরে আয় না, তোকে বলছি তো। আম্মুর কাছে যেতেই আন্টি আম্মুর কানে কানে একটা কথা বলে, আর এটা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ। ওরা কি বলছে আমি কি জানি নাকি বাপু। আর এদিকে আমি নীলা রুমে ঢুকতেই নীলা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল আর আমার শার্টের কলা ধরে বলতে লাগলো, আম্মুর সামনে আর কারোর নাম পেলি না? আর এদিকে তো আমার যায় যায় অবস্থা। ভাবছিলাম কি না কি কি উহু। আরে ধুর বাগে, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাবো? আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার বান্ধবীর নাম যে ইরা, তুই কি করে জানলি? নীলা আমার শার্টের কলার আরও শক্ত করে ধরে। এই যে, আমি কি জানতাম তার বান্ধবীর নাম ইরা? এখন কি হবে? আহা, পেয়ে গেছি। তার মানে বাবু, তুমিও আমাকে ভালোবাসো? মানে? আরে দুষ্টু, যাও, আমার লজ্জা করে। এবার আমি কিন্তু। জানি কিছু করবা, তুই কিন্তু আমি। কিছু করতে পারবে না। কেন? আরে পাগলি, দেখলে না তোমার বান্ধবীর নাম নিতেই তুমি যেভাবে হার্ট হয়ে আমাকে যে জোরে শার্টের কলা ধরলা, তখন আমি বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। এ কথা বলতেই নীলার সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল। আর আমি তো হাসতে হাসতে শেষ। কিরে পাগল মেয়ে, এভাবেই দৌড়ে আসতি যে? না কিছু না। নীলা আবার দৌড়ে ছাদে চলে গেল। আর এদিকে
নীলার পাগলামি দেখে আন্টি আর আম্মু হাসতে হাসতে শেষ। আর আমি ভাবছি অন্য কথা, শালার নিজের হবু শ্বশুর বাড়িতে আসলাম, কিন্তু বিড়ি খামো কই? টেনশন আমার ঘুম চলে আইছে। হঠাৎ কারো ঠেলাঠেলিতে আমার ঘুম হয়ে গেল। দুর্বল খেললে আমার শখের ঘুমটা ভাঙালেন। কুত্তা বিলাই, তুই আমার কি বললি? আমার নীলা তো রেগে ফায়ার। আরে বাবু, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ। আর তোকে আম্মু রাখছে। ও, আম্মু ডাকছে? তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসি। আমি একটু নরম সুরেই বললাম। সরি, তুমি আমার আম্মুকে কি বললে জানো? আম্মু বলছি। আমার আম্মুকে তুই কেন আম্মু বললি? তোর পাগড়ি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। তবুও কি কারণে বলবি? তুমিও না। আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে, মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে, তাই না? তাই আগে থেকেই প্র্যাকটিস শুরু করছি। তোর শাশুড়ি আম্মুর গোষ্ঠী খেলে তুই আমার আম্মুরে আম্মু বলবি না? নীলা রেগে আছে। বাবুর গোষ্ঠী কিলাইলে তুমি ব্যথা পাবা না? তোকে তো হঠাৎ নিচ্ছে কে? নীলা, এতক্ষণ উপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নিব। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেভি লজ্জা করছে। তোকে তো আমি নীলা আমার দিকে এগোতে এগোতে। বাবু তুমিও না, এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে তোমার আম্মু আবার মনে করবে আমাদের টিয়ে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতেই, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি আমাকে আর পায়কে ধরে বাথরুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখি আমার বউটা, ওফ সরি, হবু বউটা আমার উপর রেগে আছে। তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন আন্টি, আপনার মেয়ে আমাকে নিয়ে ভেগে চলে গেলে আপনি কি আমার উপর রাগ করবেন? আমি মজা করে বললাম। নীলা তো রেগে মেগে আগুন, আর ওর আমার সামনে কিছু বলতেও পারছে না। এতে রাগ করার কি আছে? তুমি আমার মেয়ের জামাই হবা, এটা তো খুশির খবর। সত্যি? রে। আন্টি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে, কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করবো না। কেন রে? আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি? আর না, দেখতে সুন্দর, কিন্তু আচরণ ভালো না। তোকে আবার কিছু বলেছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম, উঠতেছি না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। নীলা তো এবার ফুল রেগে গেছে। এই বদমাস, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। নীলা, তুই চুপ থাক। অভ্র, তুমি আমাকে কি বলে ডাকলে জানো? আম্মু বলছি। আপনি কি রাগ করেছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আমি একেবারে নরম সুরে বললাম। আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকবে। আন্টি আমার দিকে তাকিয়ে, আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু ডাকে। এতে বলার কি আছে? আম্মু। কিরে নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। নীলা আমার দিকে তাকিয়ে। অবশ্যই খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডা মেতে পড়লাম। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজে করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? আমি মুগ্ধ তার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দটা তো বেশ। আমি পেছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর আমি। ফাজিল বলো। নীলা আবার হেসে দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়ে, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো আমি কি? লেডি পুলিশ। তাই নাকি? দেখেছো আমাদের দুজনে কতটা মিল? কোথায় মিল? নীলা আমার দিকে চেয়ে। তুমি সত্যি একটা ফাজিল বলা। নীলা হাসতে হাসতে। আমি একটা জিনিস বুঝতেছি না। কি? এই যে তুমি আমাকে একবার তুই আরেকবার তুমি করে বলো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই রাখবো, বুঝলে? তাই নাকি? একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসা যাব। বাসায় যাবে মানে? আজকে তুই আর তোর মা এখানে থাকবি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। কি রে, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভেতরে তো, তাই। বাসায় বাহিরে থেকে না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অব্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাইরে চা দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন লীলাকে কেন নিয়ে আসেনি? আসলে ওইটা খাবো তো, তাই। তারপর বাসায় ফিরে যেতেই আন্টি নাস্তা দিল।
আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মোরাদ ফোন দিল। হ্যালো। কিরে মাম্মা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি মামা? রে, তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে, ওই পুলিশ নিকে নাকি? না, তোর ভাবি রে। আচ্ছা ঠিক করে বলতো, তুই এখন কই আছিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মোরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। দেখিস মামা, ইয়ে টিয়ে যেন আবার না হয়ে যায়। মোরাদ এই কথা বলেই হেসে দিল। হলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলবো বিয়ের আগেই বাস হয়ে গেছে। মাম্মা, তুই সত্যি একটা ফাজিল পোলা। ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। কার বিয়ের আগে বাসর হয়ে গেছে? কেন, আমার আর তোমার? কি বললি কুত্তা? কেন গো বাবু, তুমি শোনো নাই? আচ্ছা এটা বাদ দাও, তা সিগারেট কেন খাও? নীলা আমার দিকে রাগে চোখে তাকিয়ে। আমি তো এইসব সাহেবাস খাই না। বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিছিস। নীলা আমার দিকে এগিয়ে আসতে আসতে, আন্টি আপনি কখন ছাদে আসলেন? নীলা আমাকে বাদ দিয়ে ওদিকে তাকাতেই আমি উধাও। তবে রে বদমাস। দৌড়ে নিচে চলে আসতাম। আর একটু থাকলে কি জানি কি হতো। কি রে অব্র, এভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশ ইনি তাড়া করেছিল তো তাই। কে সে? আমু আমার দিকে চেয়ে। আরে কালকে তোমাকে বললাম না, রাতে খেয়ে দিয়ে ছাদে গেলাম। ওইখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না, মন খারাপ কেন? জানি না। ধরো যদি আমি মরে যাই, তোমার কি কষ্ট হবে? তুমি কেন মারবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হুম। আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম। নীলা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমিয়ে গেল। তাকিয়ে দেখি আমার পাশে নীলা বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখো? তোমাকে। এই, তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ করে থাকো তো, তোমাকে আজ মন ভরে দেখি। নীলা যে উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের ওপর এনে ফেললাম। নীলা ঠিক আমার বুকের ওপর পড়ে আছে আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলগুলোর ঘ্রাণ নিতে লাগলাম। ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষিত করছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে গিয়ে ওর ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে আসলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। বোধহয় লজ্জা পেয়েছে। আন্টি ও কোথায়? কার কথা বলছো, নীলার? জি। ও রুমে আছে। আমি বরং ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি, আর সবাই একসাথে নাস্তা করব। হুম। আচ্ছা, তুই কি সত্যিই আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমিই আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি ও একা একা হাসছে। ওই মেয়ে এত হেসো না, আমি পাগল হয়ে যাব। নীলা আমার দিকে তাকিয়ে আছে। আরে তো তুমি পাগল হতে যাবে কেন? তোমার হাসির জন্য। সত্যি তুমি একটা পাগল। জাস্ট ফর ইউ। একটু আগে তুমি আমার সাথে কি করেছো? নীলা রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই? যেখানে ওর লজ্জা পাবার কথা সেখানে আমি পাচ্ছি। কই, আমার মনে পড়ছে না তো। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। নীলার রাগে মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যত এগোচ্ছি ও ততই পেছনে যাচ্ছে। একসময় ও দেয়ালের সাথে পিঠিয়ে গেল, আর আমি ওকে দুহাতে ওর দুহাত শক্ত করে ধরে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নেবো, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। এটা মনে মনে বলছে। কি পশ্চাত্রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে, তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাওয়ার কথা, সেখানে আমি, আচ্ছা, আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? হ্যাঁ, কিছুই বুঝতেছি না। একটু পর নীলাও নিচে আসলো, আর আমরা সবাই নাস্তা করতে বসেছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। সাথে আমার বউটাকেও নিয়ে যান কিন্তু। অব্র, তুমি কি কিছু বলবে? আন্টি আমার দিকে চেয়ে আছে। না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের। আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম।
আর আমার মেয়ে? তাকে আমার বিয়েতে না হলে তো আমার বিয়ে হবে না। তাই নাকি? আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের উপর পা দিয়ে চিমটি দিচ্ছি, আর নীলাম মনে মনে বলছে, বচ্চাটা যেখানে সেখানে এভাবে ধর কার পাল্লায় যে পড়লাম। অব্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অব্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন। বিয়ের কথা বলতে। কার বিয়ের কথা বলতে? আম্মু তুমিও না, আরে আমার আর ওই পুলিশিনের বিয়ের কথা বলতে। তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশের চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। নীলাম মনে মনে বলছে, শালা জেনেও সেই লেভেলের ভাব লস। অব্র, তুমি ওই পুলিশকে নিয়ে চিন্তা করো না, নীলা তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানেক পর আমরা চলে যাব তখন। নীলা, তুই গিয়ে অভ্রকে এগিয়ে দিয়ে আয়, আর তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাইরে চলে আসলাম, আর ভিতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্টহাসিতে মেতে উঠল। নীলা, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথাটা শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, তুমি কি বিয়েতে মত দেবে? তোর মতো পিচ্চিকে কে বিয়ে করবে? বালিকা, এইভাবে হেসো না। কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিসের রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো তাই। পাগল একটা। নীলা হাসতে হাসতে বলল, তোদের এত হাসাহাসি কিসের? বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নেব, তাই নিয়ে এত হাসাহাসি? তুই নিজেই তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি? একবার বিয়ে করাই দাও, তাহলে বুঝবা। তোর মতো ফাজেলরে কোন মেয়ে বিয়ে করবে? এই যে তোমার সামনে। কিছু বললি? কই না তো। অভ্র, তুই কিন্তু আবার বাসায় আসবি আমার। আসবো তো, আমার এই সুন্দরী আমুটার কাছে। পাশে থেকে আমু আর নীলা হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না, আমি তোমার হাসির ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারপর আমাকে নিয়ে বাসে ফিরলাম, দুপুরে খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? কেন, তুই আছিস না? ওপাশ থেকে রাগী কণ্ঠে, না গো খালাম্মা, আপনি কে বলেন তো, আমি এখনো ঘুম ঘুম চোখে। কে রে তোর খালাম্মা? তোর একবার হাতের কাছে পাই, তেনা তেনা করে ফেলবো। ওই রে, হ্যাঁ আমি কারে কি বলে ফেলেছি। ওটা হাত নিতেই আমার চোখ কপালে ওঠার অবস্থা। ইস্টে, আমি নিজের হবু বউটারে কি বলে ফেলেছি। আসলে এতক্ষণ যার সাথে ফোনে কথা বলছিলাম সে নীলা ছিল। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। কয়েকবার ফোন দিতে সে রিসিভ করলো। হ্যালো। তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? আমার হবু বউটা হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগে। আহারে মোর স্বামী রে, আহো তোহারে একখান আদর করি। সত্যি? গো, আমি কিন্তু সিরিয়াসলি চইলাম। তোরে হাতের কাছে পাইলে উত্তম মধ্যম দিয়ে বোঝামু আমি কে। তুমি মিসেস অভ্র? তাই নাকি? গো। আচ্ছা, তুমি কেন আমাকে ফোন দিয়েছো? এমনি। বুঝি তো, সবই বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি যে বলো না। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি দিশেহারা। আমি 2 লাইন গান গেয়ে শুনিয়ে দিলাম। আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। আচ্ছা ভাই, ফোনটা রেখে নিচে চলে আসলাম। আম্মু, আমি বাইরে থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলার কাছে। বন্ধু, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। ওলা দেখা পাবি কেমনে? ওলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলছে। কি মামা, তুমি তো আমাদের কিছু বলো নাই। আসলে বিষয়টা আমিও বুঝতেছি না। তোর ধান্দা কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝে ফেলাইছি। কি বুঝছস? ওরে সবাই মিলে ধর। আরে, হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো। রাতে বাসায় আসতেই কয়টা বাজে এখন? এই তো রাত 11টা। কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আর চল খাবার খাবি। আমি খেয়ে আসি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে ওকে ফোন দিলাম। একবার রিং হতে ফোন রিসিভ করলো। হ্যালো।
কি করতেছো এখন? এই তো শুয়ে আছি। তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম বোধ হয়। না। তুমি বরং ঘুমাও, আমি আজ না হয় রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগতেছে তাই। আর নীলা মনে মনে বলছে, শয়তানটা আরেকটু কথা বলে কি এমন হতো। নীলা কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, তারপর নাস্তা করে বাইক নিয়ে মিটু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ হতেই হারামিদের আগমন। মামা আমাদের রাইখা তুমি কই পালাইবা? দেখতেই তো পাচ্ছিস। শালা তো 1 নম্বরের চিটার। রে, তুই কে? তোকে আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমিও তোদের চিনি না। এখন তুই আমারে তাড়াতাড়ি 5,000 টাকা দে তো। কোন দুঃখে আমি তোর টাকা দিব? আমি মোড়াদের দিকে তাকিয়ে বললাম, দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসি। আর বন্ধু, তুমি শোক পালনের লাগে তৈরি থাকো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। রাশেল, জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম ব্যাস, মানে অনার্স 3য় বর্ষে মাইকে দেখেছিস? আমি একটু আগে দেখলাম লাইব্রেরিতে বই পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। সালাম নিয়েন ভাই। লাইব্রেরিতে গিয়ে মায়ের পাশে বসলাম। মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলবেন? হুম কি? ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি জানো? কাকে ভালোবাসে ও? সেটা জেনে তুমি কি করবে? প্লিজ ভাইয়া বলেন না, ও কাকে ভালোবাসে? আচ্ছা, তুমি কি ওকে লাভ করো? এখন এসব বলে কি আর হবে? ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাইতেছো না, সো তবুও আমি বলছি, ও তোমাকে ভালোবাসে। সত্যি? হুম তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কাঁদলে আমি কি বুঝতাম এই মেয়েটা আমার ওই পাগল বন্ধুটাকে ভালোবাসে? লজ্জা পেলে হবে না, আমাকে আজকে ট্রিট দিতে হবে। সেটা আপনি না বললেও আমি দিতাম। তারপর বাইকে করে মাইকে নিয়ে মিন্টু মামার চার দোকানের পাশ দিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মোড়াতটা একটু তেলে বেগুনে চলে। খুব বেশি খেতে পারেনি। এই তো মাত্র 3,000 টাকার বিল হয়েছে। তারপরও আমাকে ছাড়ছেই না, জোর করে আমাকে শপিং করে দিল। তারপর বাইক নিয়ে মাহিদের বাসায় বসে দিলাম। মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। মামা তুমি এটা করবা আমরা জীবনে ভাবিনি, তাও আবার আমরা তোমাকে সামান্য একটু রাগ দেখানোর জন্য। তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রাণপ্রিয় বল্টু সূক্ষ্ম বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একেবারে যায় অবস্থা। বন্ধু, আমাকে 5,000 টাকা দিত। এই নে 10,000 টাকা, এবার যা আমার চোখের সামনে থেকে। বন্ধু আমার টাকা দিল 10,000। আমি কি না করতে পারি? আমিও নিয়ে ফেললাম আর ঢুকিয়ে ফেললাম আমার পকেটে। আর আমার বন্ধু যায় অবস্থা। জানিস মুরাজ, আজ মাই আমাকে রেস্টুরেন্টে খাবার খাইয়েছে আর শপিংও করে দিয়েছে। সবটা ওর টাকায়, বুঝলি? অব্র, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি কে ভাই? আমি হাসি আর রাজ সাফি ওরা মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আহারে আহারে, আমি কোথায় পাবো তাহারে। অব্র, তুই আমার সামনে থেকে যা। রে শালা, আমার লাগে ভাবলস? তারপর বাইকটা স্টার্ট দিয়ে ওদেরকেই বললাম, মুরাদ তুই বিকেলে 4টার আগে এই পার্কে যাবি, বুঝলি? সব তো শেষ করেই দিলি, আর কি বলবি তুই? মাহি দেখা করতে বলেছে। কি? রে, আর শোন, সাথে গোলাপ ফুল নিয়ে যাবি। আর ওকে কিন্তু ঠিক করে প্রপোজ করবি, বুঝলি? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু আগে আমরা যা দেখলাম আর তুই আমাদের একটু আগে যা বললি তা। তোরা যা দেখছোস আর আমি যা বলছি সব সত্যি। তবে বুঝলি, মাহি ভাবে আমাকে ট্রিট দিয়েছে আর কি। কি? রে, এতক্ষণ আমি মজা লইছি, আমার লাগে ভাব কেরি আবি নেহি। তোকে তো আজ আমি। আমাকে আর পাইকে বাইকটা নিয়ে একটানে বাসায় আসলাম। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে নিলাম, তারপর ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়লো সোফায় বসা মেয়েটার দিকে, না মানে নীলার দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন? খুব ভালো আছি। কি হলো? ও আবার বোধহয় আমার উপর রেগে আছে মনে হয়। আন্টিকে নিয়ে আসেনি কেন? বাসায় কেউ নেই তাই আম্মু আসেনি। এই যে চলেন। তারপর নীলাকে আমার রুমে নিয়ে আসতে নীলা আমার দরজাটা বন্ধ করে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে
আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। কি করছো কি নীলা? একদম চুপ করে থাক, না হলে নীলা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। না হলে কি করবে শুনি? মেয়েটা তোর হাড্ডি কুট্টি গুঁড়ো করবো। নীলার রাগের কারণটা আমি খুঁজছি, কি কারণে ও আমার উপর রেগে থাকতে পারে। ও মাগো, কি কুন্ডি মারে! একদম চুপ করে থাক। নীলা কি হয়েছে তোমার? নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দরজা খুলে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি ভাবছি ওর কি হলো। কি রে মা, চলে আসলি যে? এমনি হুম, আচ্ছা অব্র কোথায়? রুমে। ও আম্মু কাজ করছে। নীলা আনমনেই কি যেন ভাবতেছে। হঠাৎ নীলা, তুই কি কোনো ব্যাপারে আপসেট? না। আচ্ছা আন্টি, অভ্র কি কাউকে ভালোবাসে? কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোন এক পুলিশিনীকে দেখতে থানায় গেছে। মনে হয় তাকেই। দেখতে না, পুলিশনিটা যেটা ওকে ধরে নিয়ে গেছে সেটা আমি। কি রে মা, কিছু বললি আমাকে? না নীলা মনে মনে বলছে, অভ্রবাবু, তোমাকে আমি পরে দেখে নেব। নীলা, অব্রকে ডেকে নিয়ে আয়। জি আন্টি। নীলা আমার রুমের কাছে এসে এই, তোর আন্টি ডাকছে। আসে। আমি মনমরা হয়ে বললাম। আমি মনে মনে বলছি, একটু রোমান্টিক করে ডাকলে কি এমন ক্ষতি হতো? তারপর নিচে চলে আসলাম। এসে নাস্তা করে সোজা ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা নীলা কি আমার ওপর কোনোভাবে রেগে আছে? আমার কাঁধে কারো স্পর্শ বিধেই আমি পেছন দিকে তাকে দেখে নীলা দাঁড়িয়ে। একা একা ছাদে কি করছিলে? ভাবছি আহার কথা। ও আচ্ছা তুমি কোনো কারণে কি আমার উপর রেগে আছো? হুম। কি? রাগে চোখে তাকিয়ে। মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারো। আমি আবার কোর মেয়েকে নিয়ে ঘুরলাম? কেন মনে থাকবে, মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? নীলা রেগে গিয়ে আমার শার্টের কলা ধরে। আরে ও তো। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে, এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা বলবে আমি মেনে নিব। হুম। তারপর আমি নীলাকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। সরি। আচ্ছা নীলা কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু রেগে এমন করলো, মানে রেগে গেল? আর তা যদি না হয়, আচ্ছা এমন তো নয় ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে? আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো? ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো। আমি ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো? তাই বুঝি? জি ম্যাডাম। আচ্ছা ধরো আজ যদি আমাদের দুজনের দেখা না হতো, তাহলে তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? এরা এক মনে আমার দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। আমি বলা শুরু করলাম। একটা সময় ভাবতাম জীবনটা থমকে গেছে, নিঃসঙ্গতা কাটিয়ে দেব বাকিটা জীবন, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা আর সম্ভব না। এতটা ভালোবাসো আমায়? ছাদের কোণেতে আমার পাশে নীলা বসে আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমিও যে ভালোবাসি। আর যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? নীলা যে এমন প্রশ্ন করে বসবে আমার ধারণা ছিল না, তবু নিজেকে সামনে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, প্রিয় হারানোর যন্ত্রণা নাকি না পেয়ে না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর সারাটা জীবন ভালোবেসে যাব। পিচ্ছি তো দেখি খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে। সবটাই তোমার জন্য। তাই বুঝি? আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। হুম। নীলা মাথা নিচু করে, আমি কি নীলার কোলে মাথা রেখে শুয়ে আছি আর নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমার না মাথাটা খুব ব্যথা করছে, সত্যি আমার মাথাটা ব্যথা করছিল কখন থেকে? কিছুক্ষণ আগ থেকে। নীলা আমার মাথায় হাত দিয়ে দেখতেই ও বলে উঠল, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর নীলা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। তারপর কি হলো আমার আর মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখে নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ভীষণ খুব সুন্দর লাগছিল। এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখা সেই প্রকৃত সুন্দরী।
আমি নীলার কপালে আলতো করে ভালোবাসার পরশকে দিলাম। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। অভ্র, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ। আম্মুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, তবে সে হাসির কারণটা আমার অজানা। অভ্র, কালকে তোর হঠাৎ কি হয়েছিল? আসলে কালকে হঠাৎ করে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, আর তারপর আর আমার কিছু মনে নেই। তারপর আমি আবার নীলা মিলে নাস্তা করে নিলাম। এখন কেমন লাগছে? ভালো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর নীলা আমার রুমে আসলো। কফি খাবা? একটু পর নীলা কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। কেমন হয়েছে কফিটা? নীলা খুব আগ্রহ নিয়ে আমার দিকে চেয়ে আসে। অসাধারণ। তবে আমি কফিটা এক চুমুক দিয়ে বললাম, কি? আমরা দুজন কফিটা বদল করে খেলে ভালো হতো আর কি। কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকবো। আমার না এখন আর আদর খেতে ইচ্ছে করছে না। সবসময় ফাজলামি করো কেন? ভালোবাসি তাই। মাইট চিনো? নীলার হাতটা আমার দিকে এগিয়ে, চিনি একটু শিখিয়ে দিও। এই না। নীলা যত পিছুচ্ছে আমি ততই ওর দিকে এগোচ্ছি। একসময় নীলার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর ও নীলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। নীলার মায়া পড়া মুখখানে আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর কাছে যেতে ওর ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি আর নিজেকে সামলাতে পারিনি, তার ঠোঁট এক করে নিলাম। 5 মিনিট পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে ধাক্কা মেরে এক ধরে পালিয়ে গেল। আর ওর এসব পাগলামি দেখে আমি হেসে ফেললাম। আমি নিচে যাব এমন সময় মুরাদের ফোন। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায়। কেন, কি হয়েছে? আমার সাথে একটু দেখা করতে পারবি? না রে দোস্ত, এখন সময় নেই। কেন? তোর ভাবি পাশে আসে তো, তাকে একটু সময় দিচ্ছিলাম, এই আর কি। মাম্মা থাক, তোর আশা লাগবে না। দয়া করে কালকে সকালে দেখা করিস। তারপর ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে টিভিটা অন করে মুভি দেখছিলাম। তখনই আম্মু, তোর শরীর এখন কেমন আছে? ভালো আছি আম্মু। তারপর আম্মু রান্না করে চলে গেল। আবার এসে, এই নে, লেবু শরবতটা খেয়ে নে, দেখবি শরীর ঠিক হয়ে যাবে। অনিচ্ছা থাকলেও আম্মুর দিকে চেয়ে খেয়ে নিলাম। আম্মু, ও কোথায়? ছাদে গেছে বোধহয়। তারপর আমি ছাদে চলে আসলাম। একা একা ছাদে কি করো? যখন তখন আমার সাথে এরকম করো কেন? আর আজ যদি আন্টি আমাদের এভাবে দেখে ফেলতো তখন কি হতো? কি হতো আর, আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত। আইসে মোর পিচ্চি স্বামী আমারে বিয়ে করতে। আমাকে একবার বিয়ে করেই দেখো না, তারপর দেখাবো এই পিচি তার পুলিশ বোর্ডের সাথে কি করতে পারে। কি কি করবে শুনি? রোমান্স করব। তোমার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই নাকি? বইয়ের সামনে লজ্জা পাইলে জীবন আর বাবা ডাক শোনা লাগবে না। বলছে তোমারে। গো, আসো না একটু আদর করি। এবার কিন্তু সত্যি সোজা থানায় ঢুকিয়ে দেবো। তাহলে ভালোই হবে, রোজ তোমার সাথে দেখা হবে আর মিষ্টিও খেতে পারবো প্রচুর। নীলা আমার দিকে তাকিয়ে, মিষ্টি কি? তুমি জানো না? না গো। ওই যে তোমার ধ্যাৎ। নীলা দৌড়ে নিচে চলে গেল। আমি ওর এমন পাগলামি দেখে হেসে ফেললাম। নিচে যেতেই আমু বলল, অভ্র শোন, হুম। তুই নীলাকে নিয়ে বাহির থেকে ঘুরে আয়। নীলা কি রাজি হবে? ও নিজেই আমাকে বলেছে তোকে যেন এ কথা বলি। ওকে রেডি হতে বলো, আমি রুম থেকে আসছি। তারপর রুমে এসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শু আর কালো চশমা পরে নিচে আসলাম। আচ্ছা, তুই কি আমার পোলা অভ্র? না গো, তুমি আমার আম্মু। তোকে আজ একদম হিরোর মতো লাগতেছে। আম্মু আমার কপালে আদর করে, অন্যদিন কি হিরো আলমের মতো লাগতো নাকি? আমি কথাটা শেষ করতেই নীলার আম্মু হাসে হাসে শেষ। নীলার দিকে চোখ পড়তে দেখে ও আজ নীল শাড়ি পরেছে আর নীল চড়ি, সব কিছু মিলিয়ে যেন একদম নীল পরির মতো লাগছিল। আমি তো ওকে দেখেই বাস খেয়েছি, সুখ ক্রাশ খেয়েছি। এই ফাজিল, বেশি কথা না বলে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আয়। তারপর আমি আর নীলা বাহিরে আসতেই, কিভাবে যাবে? তোমার বাইক আছে না? আমরা বাইকে করে যাব। আমি কিন্তু মেয়েদেরকে সাথে নিয়ে আমার বাইকে করে ঘুরি না। কি বললি তুই? যেটা বলছি সেটাই। আন্টি, আন্টি। এই আম্মুকে ডাকছো কেন? আম্মু তাড়াতাড়ি বাইরে এসে, কি হয়েছে? আন্টি দেখো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরে ঘুরে করছে, আর আজকে আমি যখন বলছি অব্র
আমরা আজকে বাইকে করে ঘুরতে যাব। আর তখন ও কি বলছে জানো? কি? আর এদিকে তো আমার যা যা অবস্থা। ও নাকি বাইকে করে যাবে না। অভ্র, আমি এগুলো কি শুনছি? আম্মু আমার দিকে রাগি লোক নিয়ে, আসলে আম্মু আমি তো শুধু মজা করছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছস? তারপর আম্মুকে সবটা বুঝিয়ে বললাম। আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস, তাহলে সেই জন্য তো আমি ওকে বারণ করেছিলাম। তুই যে কেমন তা আমার ভালোই জানা আছে। জানোই যখন তাহলে বলো কেন? নীলার দিকে চেয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর বাইকটা বের করে নীলার সামনে আসলাম। নীলাকে বাইকে ওঠাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইকটা সবেমাত্র টান দিতেই, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবি, নাহলে কিন্তু সোজা জেলে ঢুকিয়ে দেবো। ও যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্যরা মনে করবে আমি ওর বফ আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমনটা হতো তাহলে তো কথা ছিল না। ওই, আমি ফুচকা খাবো, গাড়ি থামা। এই মাঝ রাস্তায় আমি ফুসকা কই পামো? আমি বাইক চালাতে চালাতে বললাম। এই তোর বাইক থামাতে বলছি, তুই থামা। আমি বাইকটা ফুচকা দোকানের সামনে থামাতেই নীলা বাইক থেকে নেমে দৌড়ে ফুচকার দোকানে চলে গেল। শালা মায়েরা কেন যে এতগুলা ফুচকা খায় খোদাই জানে। আর ওদিকে নীলা হঠাৎ আমার কথা মনে পড়তেই, আব্রো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুচকা খাবে। এমনিতে আমি ফুচকা খাই না, তবে ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হাঙ্গারো তো। আমিও হাঁ করলাম আর নীলা আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি নীলাকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। আব্রো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। আব্রো, তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিন থেকেই। দেখো ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কি কারোর প্রেমে পড়তে পারে? দেখো নীলা, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে, অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? হ্যাঁ নীলা, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে জাস্ট একটা মুহূর্তের প্রয়োজন, এর বেশি কিছু না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি তো তোমাকে ভালোবাসি না। আর কাল যদি আমার বিয়ে হয় তখন তুমি কি করবে? নীলার কথা শুনে বুকের ভিতরটা যেন ধুমড়ে গেল। কী করবো ভেবেই পাচ্ছি না, তবু বললাম, একজনকে পাবো না যেন তাকে ভালোবাসার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি প্রেমে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়েও অনেক বেশি। জানি না কোনটা ঠিক কতটা ঠিক, শুধু এটা জানি আমি তোমাকে ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কথাটা শেষ করতেই নীলা আমার গালে শ্বাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। এই, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? আমি বাসে যাব। আমি আর কিছুই বললাম না। একটু আবার বাইকে করে নীলাকে নিয়ে বাসায় ফিরলাম। রাস্তায় আমরা দুজনে কেউই কোনো কথা বলিনি। বাসায় ফিরে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে আম্মু ডাকতেই আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। দেখলে ঘুম ভাঙতে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। অব্রো, আমি পিছন ফিরে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল তাই। আমি মুগ্ধ তার বিচরণে আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। আরে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা একটু হাসার চেষ্টা করেই পড়লাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম। এসেই আম্মুর পাশে বসলাম। কি রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা কবে ওদের বাসে যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে গেলাম। মামা আজ করে আসেনি? আসছিল, একটু আগেই চলে। ও, তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দেব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। হুম। তারপর ফোনটা রেখে দিলাম। মামা 1 প্যাকেট ব্যানসন দেন তো। আমি সিগারেট খাচ্ছি আর নীলার কথা ভাবছি। কিরে মামা, আমার রাইকা খায়া ফেলাইছোস? আমি পেছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কিরে, তুই না বাসায় চলে গেলি, আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি, ওর কাছে গিয়েছিলাম।
ও আবার কে রে? দূর বা, তুই জানোস না? আহারে আমার বড় সূক্ষ্ম বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। হুম। আপনারা বোঝেন নাই, আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিল, আর ওর নাম দিলের রানী, সূক্ষ্ম রানী। আমার একটা দে। ওকেও একটা দিলাম, তারপর দুজনে একসাথে খেতে লাগলাম। অভ্র, আমাকে একটা সত্যি কথা বলবি? রাজ আমার দিকে তাকিয়ে বল। তোর কি কোনো কারণে মন খারাপ? মন থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে ওকে সবটা বললাম। তার মানে এই জন্য তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না রে। আমি রাজকে জড়িয়ে ধরলাম। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয়টা নিয়েও ফাজলামো করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে তাহলে তুই ওকে কিস করার পরও ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছেলেও সারা রাত তোর সেবা করেছে, আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, তোকে থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চাইছে। রে, কি তোমার পুলিশিনি তো আমাকে ওর মনের কথা বোঝে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা এরই বলে বন্ধু, সে যতই বিপদে থাকুক তারে বাস না দিলে তার কিন্তু মন ভরে না। আচ্ছা দে মনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও, আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা, এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি চা খাওয়ানটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসে চলে আসলাম। রাত প্রায় 11টা। অভ্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? বাইরে ছিলাম আর কি। ফাজলামি বাদ দে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে আসি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখে, তুমি এখানে বসে আছো কেন? আমি নীলার দিকে তাকিয়ে বললাম। আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে নীলা বসে আছে, তাই। আন্টি ডাকতে বলছিল তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিল? আমার ভালো লাগছিল তাই বসছি, তাই তোর কি? নীলা নিচে চলে গেল, আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই, অভ্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শোনো, আমার কাজ আছে, তাই আমি ওকে নিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাও না তোর সাথে। কি পুলিশ হইলা, একা একাই যদি বাসায় না যেতে পারো? তুই আমার কি বললি? নীলার আগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কানে কি শোনেন না? মনে হয় কানের সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতে পারবো না। ওই আমি কিন্তু আপনার ঘরে ওইটা বলি নাই। ওই বাসায় যাবো। আমার পেছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে, তো আমি মোবাইল ফোন টিপতে টিপতে বললাম, তুই আমাকে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনাকে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি নাকি যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলা চেপে ধরল। আপনি আমার কলা ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দেবো। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দেব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না, সেই জন্য তো আমি ওসব ছেড়ে দিয়েছি। নীলা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে, আমার
প্রিয়, আরে নিজে বাসায় দিয়ে আসতে পারলাম না, সব দোষ রাজের। শলা তোরে মুই দেখালমো। হঠাৎ আম্মা আমার রুমে এসে অভ্র, আম্মু রাগে চোখে আমার দিকে তাকালো। জি আম্মু। তুই নীলাকে কি বলছস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাছে কেন? হ্যাঁ, আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল আর আমি ভাবছি, কি রে ও আবার কাছে কেন? আমি তোকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা আমি যে তখন ওকে বললাম আমি ওকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্য নয় তো? তার মানে ও কি আমাকে ভালোবাসে? ধুর, কিছুই বুঝতেছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম নীলার আম্মু বসে আছে আর এখানে নীলার ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। অভ্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আমার এই কথাটা তুই আর না করিস না। আম্মু আমার দিকে চেয়ে আছে। হুম। আম্মুর কথা আর ফেলতে পারলাম না, আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাখিটাকে তখন এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আমিও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা হলাম। নীলা আগেরকার মতো বাইকে উঠেই আমাকে জড়িয়ে ধরলো, আর বাইকের গ্লাসের আয়নায় দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে। একটু পর ওর বাসায় এসে ওকে নামিয়ে দিলাম। আমি আসি। বাসার ভিতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। অভ্র, তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? নীলা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তুমি আমার কে হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটিতে গেলাম। নীল এদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে পড়ো, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চেনো? হুম ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? হুম। একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এ ব্যাপারে জানে? এইসব তো ওরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজবল্টুর গার্লফ্রেন্ড, সূক্ষ্ম বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে। ভাইয়া। ওকে, আর শোনো তোমার নাম্বারটা দাও। 01702। আজকে কি? তুমি ওকে এ ব্যাপারে এখন কিছু বলার দরকার নেই, একেবারে কালকে সকালে ওকে জানাবো। তারপর ওর সাথে কথা শেষ করে বাসে চলে আসলাম। আর ভাবছি, রাজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরবো, ভাবা যায় এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে, বাপজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতাছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবাচিকে খাইয়ে গেলাম। কি কই আম্মু? আম্মু আবার আমার আর নীরারও সব দেখে ফেলায় নাই তো? হায়, আমার এবার কি হবে? কিছু বলবা আমারে? আমি ভয়ে ভয়ে আমার কাছে গেলাম। হয়তো ছাড়া সিগারেট ওসব ছাইপাস কতদিন ধরে খাস? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম তোর এক ধরে ভাতমে। ভাবতেছি আম্মুকে এই ব্যাপারে কি বললো, নীলা নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম, আর সারাদিন এইভাবেই কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া আমি রানী। আপনি বলেছিলেন না আমাকে? আরে কালকে। ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি ভালো কথা, তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি মুরাদ সাফি, আমরা তো মন্টু মামার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু থুকু বন্ধু, তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগা ওয়েট করতেছি। শালা কর মজা, একটু পর তোর সব মজা আমি বাইর করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পর রানীকে নিয়ে সোজা মন্টু মামার চার দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি।
শত হোক ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকটায় যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওই দিকে চলে গেল। মামা এসব কি? বোঝো না, মুড়ি খাও। দেখ অভ্র, ও আমার গার্লফ্রেন্ড। তাহলে তোর ওর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নাই, কালকে তো পড়লি নীলাকে জেলাস ফিল করতে একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবি, তাই তো রানীকে নিয়ে আসছে। তুই তো নীলাকে জেলাস ফিল করাইতেছিস না, বরং আমারে করাইতেছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে নীলার কাছে যাব, থানায় আর কি। তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকেই আমি অবাক, কারণ নীলার কেবিনে ঢুকতেই দেখি নীলার আম্মু বসে আছেন। আমরা দুজন ভেতরে ঢুকতেই ওরা আমাদের দিকে চেয়ে আছে। আরে অভ্র যে, ভেতরে আসো। এই আসো। আমি আর রানী আন্টির পাশে চেয়ারটায় বসলাম। নীলার দিকে চেয়ে দেখলাম নীলা রানীর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখন ওকে আস্ত খেয়ে ফেলবে। অভ্র, ওই মেয়েটাকে? রানীর দিকে ইশারা করে বললাম, ও আমার কাজিন। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম নীলাপুর সাথে একবার দেখা করে যায়। তা আন্টি, আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম নীলার সাথে দেখা করে যাই। নীলার দিকে চেয়ে দেখি ওর চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে একটু আগে যে সুন্দর করে ডেকেছি, মানে নীলাপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনি এমনি ছেড়ে দিবে। তোমার নাম কি? রানী। পড়াশোনা করো? জি। কিসে পড়ো? এবার অনার্স প্রথম বর্ষে। আমি নীলার দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। অভ্র, তোমার কি হয়? উনি তো... আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি, ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর আপু, আপনি কেমন আছেন? ভালো। আমি যদি একটু আগে আন্টিকে না থামিয়ে দিতাম তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আচ্ছা নীলা, আম্মু, বাসায় যাই, বাসার কাজ পড়ে আছে। আর অভ্র, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আর আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, আপু, আমার খুব খিদে পেয়েছে। আমার কথা শুনে রানী মুচকি মুচকি হাসছে, আর নীলা রাগে চটপট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। আবার তুমি একটু বাইরে যাও। কেন? যেতে বলছি, যাও। আমি জানি নীলা এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি বললাম, রানী চলো। ওইখানে থাক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপু, আপনি আমাকে যা বলার তা ওর সামনেই বলুন, কারণ ও আমার হয়, মানে আমি তো রানীর কথা শুনে বোকা বনে গেলাম। হায় হায়, মায়া বলে কি? ও তোমার কি হয়? আপনি জানেন না? রানীর কথা শুনে তো আমার যা যায় অবস্থা। ওরে বোন রে বোন, ও আবার হবু ওরে। তুই আর কিছু বলিস না রে, ভবিষ্যতেও আমারে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। নীলা ওয়াশরুমে চলে গেল। আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললে? ভাইয়া, ওগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আমাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অভ্র, খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। আর ভাবতেছি সকালের ঘটনা। আচ্ছা, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখে ও কেন এমন রিয়াক্ট করলো? শালা ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোটো আপুরগুলার খেলা দেখছিলাম। ওরা কানামাছি খেতেছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি। কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল,
রাজকে বলেছিলাম ও আজকে গ্রামের বাড়ি গেছে, আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধা ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইক নিয়ে রানীদের বাসার নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষ, একটা চামচ চয়েস করতে এতক্ষণ লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখনো একটা চামচ চয়েসই হলো না। ভাইয়া আপনার কি খারাপ লাগছে? না রে বোন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে। এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মাম্মা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় যাবো? কিন্তু রানী যে বললো। সেটা তোর হাত থেকে বাঁচার লাগে। শালার মায়েরা মার্কেটে গেলে 4-5 ঘন্টা লাগাই দেয়, তাই ওকে মিথ্যা বলেছিলাম। মাম্মা তুই কোথায় এখন? ওরে পটপর, ওরে চিটার, আমরা ফাঁস দিয়ে এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বুঝ মজা। আমার গার্লফ্রেন্ড লয়ে ঘুরলে কেমন মজা লাগে। তুই হাতের কাছে পাই, তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানীর মার্কেট শেষ। ভাইয়া আমার কেনা শেষ। তারপর রানীর বিল মিটিয়ে বিলটা আমি দিলাম। পরে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাতে খাবার খেয়ে আসছি। তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু তুমি এসব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইক বিক্রি করবো? আমি যেটা বলছি সেটা হবে। বললেই হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরোস কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে এই কথা কে বললো? আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম। আর ভাবছি আমি যে মেয়ে নিয়ে ঘুরি এই কথা আম্মুকে কে বললো? আচ্ছা নীলা নয় তো? হ্যাঁ নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরেছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে? সকালে ঘুম থেকে রেডি হয়ে নিচে নামতে অপারেশন। কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপর রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নীলাই আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে। তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং চাও। আমি তো আমার শ্বশুরবাড়ি যেতে চাই, কিন্তু কেন মুছে বলি আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাও যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়িতে গেলাম, মানে আমার শ্বশুর বাড়ি। গাড়িটা পার্কিং করে ভেতরে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। ওরই মনে হচ্ছে নীলার আব্বু। আঙ্কেল কেমন আছেন? ভালো। তুমি অভ্র তাই না? জি। আরে দাঁড়িয়ে কেন, এখানে বসো। অভ্র কেমন আছো? ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। কেন আন্টি? আঙ্কেল বুঝি আমার মতো মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাঁদতে লাগলো। আর আন্টি? তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। বাবা তুমি বরং উপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। কিছু বললে? না মানে আব্বুকে দেখতেছি না তো তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে বলি হারি, এখানে এসেও রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেট তো খাইতেই পারলাম না। না, একটা এখানে খেয়ে নিই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরিয়ে সেই টান, আরে মনের সুখে খাইতেছি। হঠাৎ কে যেন পেছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখনও আমার হাতে। আঙ্কেল আপনি? আঙ্কেল আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বলল, তাড়াতাড়ি নিচে যাও। আসলে আঙ্কেল আর কয়েকটা সিগারেট আছে। আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিল। বেনসন 1 প্যাকেট কিনো। আঙ্কেল সিগারেটটা টান দিয়ে, আপনি? আমিও খাই। আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটা এনো। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম আর ভাবছি, যাক শালা মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটাও মনের মতো হতো তাহলে তো আর কথাই নেই।
তোমার আঙ্কেল কোথায়? ছাদে। তুমি নাস্তা করো। আর আপনারা? আমরা করে নিয়েছি। তারপর নাস্তা করে ছাদে চলে আসলাম। তুমি তো দেখছি একদম আমার মতোই। সত্যি? আমি তোমার নামে একটা কথা শুনেছি, সেটা কি সত্যি? কি? তুমি নাকি বাইকে করে মেয়েদের নিয়ে ঘোরো। বলতে গেলে আমি এখন আঙ্কেলের সাথে খুব ফ্রি হয়ে গেছি। তবে আঙ্কেল একটু আগে যা বলল, আপনাকে এই কথা কে বলল? কি আবার আমার মেয়ে নীলা? আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল আপনি হাসছেন কেন? কালকে রাতে নীলার কান্না দেখে আমার এখনো হাসি পাচ্ছে। নীলা আপু কালকে কান্না করেছে? নীলা আপু মানে? আঙ্কেল আমার দিকে মুচকে হাসিতেই বলল, আসলে তুমি আসলে খুব মজার। আর শোনো, তোমার নীলা আপু ওনার রুমে আছে, তুমি গিয়ে দেখা করে আসো। কি যে বলেন না আঙ্কেল। আমি তোমাদের ব্যাপারে সব জানি, আর ওকে আপু বলে ডাকো কেন? কয়জনে বা পারে নিজের হবু বউকে আপু বলে ডাকতে? আমি হাসতে হাসতে নীলার রুমের কাছে চলে আসলাম। আঙ্কেল তো আমার ব্যাপারটা জানেন, তার মানে নীলা আমাকে ভালোবাসে না। ওকে একটু রাগে দেখা যাক। আগে রুমে গিয়ে ভিতরের দিকে ওকে দিয়ে দেখলাম নীলা কোথায়। ও বিছানায় বসে আছে। আপু আসবো? নীলা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আপু, ও আপু আমি আসবো? নীলা মাথা নেড়ে, আপু আপনি কেমন আছেন? ওই কে রে তোর আপু? আমি তোর কোন জন্মের আপু লাগি? আরেকবার আমাকে আপু বললে কিন্তু খুন করে ফেলবো। নীলা আমার শার্টের কলার চেপে ধরল। আপু আপনি নাকি কালকে কান্না করেছেন? আমি ওকে রাগানোর জন্য বললাম। নীলার সাথে সাথে আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আরে একবার আমাকে আপু বললে খুন করে ফেলবো। আমি নিচে যাব। তারপর ওকে ধাক্কা মেরে নিচে চলে আসলাম। আমি কি এমন করেছি যে ও আমাকে থাপ্পড় মারবে? আমি তো শুধু ওকে আপু বলে ডেকেছি। বাবা তোমার গেলে ওটা কিসের দাগ? তখন নীলের আব্বু জিজ্ঞেস করলো। আঙ্কেল আমার মুখের দিকে তাকে ইশারা করলো। বাবা তোমার মুখে ওটা কিসের দাগ? আঙ্কেল আমার মুখের দিকে তাকে এই কথাটা জিজ্ঞেস করলো। আপনার গুণধর্মে আমাকে যে আদর করেছে এটা তার দাগ। নীলা তোমাকে আদর করেছে ওর সুন্দর নরম হাত দিয়ে। আসলে আমি আঙ্কেলের সাথে এই কয়েকটা সময়ে খুব ফ্রি হয়ে গেছি। তাকে এমন কাজ করলে শুনি? আপু আচ্ছা আঙ্কেল, আমার আর ওর ব্যাপারে আপনাকে কি বলেছে? কেউ বলেনি। তাহলে? কালকে আমার মেয়ে বাসায় এসে সেই কি কান্না, ওকে শান্ত করলাম, বললাম কি হয়েছে। ও কি বলেছে জানো? কি? ওই বজ্জারটা আবার ওই মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে, আবার ওই ঝিমরিরে শপিং করাই দিছে। এই কথা বলেই আবার কান্না। তারপর আবার কি বলেছে জানো? ওই অভ্র লুচ্চা আমাকে আপু বলে ডেকেছে। আঙ্কেল আপনি হাসছেন? আজ অনেক বছর পর নিজের মেয়ের বাচ্চা স্বভাবের কান্না দেখলাম তো তাই। আপনি দেশে ফিরলেন কবে? গত 3 দিন হবে। এভাবে আঙ্কেলের সাথে আড্ডা বেশ মজে গেছে। দুপুরে সবাই একসাথে খেয়ে নিলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন দেখলাম নীলা আসতেছে। ওকে দেখেও না দেখার ভান করে আমি ফোনটা বের করে রানীকে কল দিয়ে কানের কাছে নিয়ে, বাবু তুমি খেয়েছ? ভাইয়া এসব কি বলছেন? এই নীলা সামনে আছে। আগে বলবেন না? রানী ফোনের ওপাশ থেকে হাসি দিয়ে, তুমি জানো তোমাকে না দেখলে আমার না রাতে ঘুমই আসে না। আমারও। নীলা আমার সামনে আসতেই আমি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিলাম যাতে নীলাও আমাদের কথা শুনতে পারে। কালকে যে তোমাকে শপিং করে দিয়েছিলাম, তোমার সবগুলো খুব পছন্দ হয়েছে তো? শুনো, আমার না একটা লাগবে। কি? বুঝো না? আমি ফোনটা মুখের কাছে এনে কিস দিতে যাব, তখনই ঠাস করে জোরে একটা শব্দ হলো। তবে সেটা আমার গালে না, আমার ফোনের। নীলা আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? তারপর নীলা যা করলো আমি ভাবতেই পারিনি নীলা তা করবে। নীলা আমার শার্টের কড়া ধরে ওর ঠোঁটের সাথে আবার ঠোঁটটা লাগিয়ে দিল। আমি ওর এমন কাণ্ড থেকে থ হয়ে গিয়েছিলাম। পরে ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। একটু পর ও আমাকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমি ওর এমন কাণ্ড দেখে হাসছি আর ভাবছি, মিস অব্র তুমি তো আমার প্রেমে পড়ে গেছো দেখতেছি। মনের সুখে আমি গান গাইতেছিলাম, আহারে আহারে আমি তাহারে খোঁজা পাইছিলেন। একটু পর আবার মন খারাপ হয়ে গেল। নীলা
আমার ফোনটা ভেঙে ফেলেছে। তারপর নিচে চলে আসলাম, এসে দেখতেছি ওরা সকলে আড্ডা দিতেছে। আমিও তাতে যোগ দিলাম। নীলা, তুই আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। নীলা রান্নাঘরে যাওয়ার পর হঠাৎ আন্টি, অব্র, আমরা সবাই তোমার নামে যা যা শুনছি তা কি সত্যি? দেখলাম আমার আঙ্কেলও হাসতেছে। আমি তো, কি যে বলেন না আন্টি। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা সব জানি। হায় হায়, আন্টি আবার কি জানে? এটা নয় তো আবার শিস রে, আমার তো হেবি লজ্জা করতেছে। কি জানেন আন্টি? এই তো, তুমি যে নীলাকে আর নীলা তোমাকে। আন্টি হাসা দেখে তো আমার লজ্জায় যা যায় অবস্থা। আরে তুমিও না সোজা বলেই দিলেই তো পারো, এত ঢং করার কি আছে শুনি? আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এত কিছু করে এখন বলছে আমি কিছু জানি না, হত ছাড়া কোথাকার। হায় হায়, আম্মু বলে কি? আমি তো এখন পালিয়েও যাইতে পারবো না। ইসরে, কি ফ্যাসাতেই না পড়লাম। তুমি কি নীলাকে ভালোবাসো? জি। তো বাইকে মেয়ে নিয়ে ঘুরো কবে থেকে? আপনাকে এই কথা কে বললো? তার মানে নীলা কি আমাদের মিথ্যে বলেছে? আসলে হয়েছে কি আন্টি, ওইটা আসলে আমার ইয়ে হয় কি? ভাবি। কি? আমি পেশেন্ট ফিরে দেখি নীলা। হায় হায়, এখন আমার কি হবে? নীলা নাস্তার প্লেট টেবিলে রেখে আমার কাছে এসে, তুই তুই এতদিন আমার সাথে, তোকে তো। আমারে আর পাইকে এক দৌড়ে হবু শ্বশুরের বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর একটা চায়ের দোকান থেকে নাস্তা করে নিলাম। পরে সিগারেটের এক প্যাকেট কিনে নিলাম। তারপর চুপি চুপি বাসার ভিতরে ঢুকতেই দেখলাম সবাই একসাথে জড়ো হয়ে বসে আছে। অব্র, এদিকে আয়। জি আম্মু। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। তুই জানিস মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? আমার কি দোষ বলো? ওই তো আমাকে এসব করতে বাধ্য করেছে। তাই বলে ওখানে ওদের দুজনেরই ভুল আছে, আমরা একজনকে প্রাধান্য দিলে হবে নাকি? আব্বু, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি জানি ওরা আমাকে আটকাবে। আরে আমি যদি এখন না চলে যাওয়ার ভান না করি, আমার কি দাম থাকবে? আমার একটা প্র্যাকটিস আছে না? আন্টি, আপনার ছেলে যদি এই বাসা থেকে এক পা বাইরে রাখে, আমি ওর পা দিয়ে কিন্তু ফুটবল খেলবো। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে গেলাম। শালার সবার প্রতি আমার কম বেশি বিশ্বাস আছে, কিন্তু এই পুলিশের উপরে নাই। তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বাইরে থেকে খেয়ে আসি। আমার লাঠিটা যেন কোথায় রাখছি। নীলা এদিক ওদিক তাকাতে তাকাতে মনে হয় ওটা করছে। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। আমার এমন কাণ্ড দেখে ওনারা সবাই হেসে দিল। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। আমি গেস্ট রুমে শুয়ে আছি। তোমাকে নিচে রাখছে। আমি শোয়া থেকে উঠে দেখে নীলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। একটু পর আমি নিচে নামতেই দেখলাম নীলা আমার পাশে বসে আছে, আর সবাই যেন কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে এসে বসো। জি। তারপর আমি নীলার পাশে বসলাম। আমি নীলার দিকে তাকাতে দেখলাম নীলা মিটমিট করে হাসছে। অব্র, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। কি? আমরা আগামীকালই তোমার আর নীলার বিয়েটা সেরে ফেলতে চাইছি। বিয়ের কথা বলতেই নীলার মুখটা লজ্জায় ভরে গিয়েছিল। আমি একটা কথা বলতে চাই। কি? বিয়েটা আর কিছুদিন পর করলে হয় না? কিন্তু অব্র, তোমার সাথে আমার কথা আছে। এই বলে নীলা ওপরে চলে গেল, আর আমি ভয়ে ভয়ে ওপরে যাচ্ছি, আর বাকিরা মিটমিট করে হাসছে। আমি নীলার রুমে যেতেই নীলা দরজাটা বন্ধ করে একদম আমার কাছে এসে, একটু আগে কি যেন বললি? নীলা আমার শার্টের কলার ধরে। আসলে আমি চাইছিলাম নীলা আমাকে থামিয়ে দিয়ে। তুই এখন নিচে গিয়ে বলবি আমি তোমাদের ডিসিশনে রাজি, না হলে। নীলা আমার শার্টের কলা ছেড়ে আমার কপালে আদর করে। এই তো আমার লক্ষ্মী বাবু। এই, আমি পাবো না, আমি অব্র। আসছে আমার অব্র বাবু। নীলা এভাবে একগাল হেসে দিল, আর আমি ওর মায়ের মুখখানি দেখছি। এই, এমন করে কি দেখছো? নীলা আমার হালকা ধাক্কা দিল। পরি দেখি। এখানে পড়ি কোথায়? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। যা। এই শোনো না, আমার না একটা ইয়ে লাগবে। আমি ওর ঠোঁটের দিকে ইশারা করে বললাম। নীলা লজ্জায় চুপ হয়ে যাবে, আর আমিও কম কিসে। আমি কি হ্যাঁ ভেবে নিব? নীলা লজ্জায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে।
বুঝছি বালিকারও সম্মতি আছে। তারপর নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে ওর চোটগুলো সফর করে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিতেই দৌড়ে নিচে চলে গেল, আর আমি মুখটা মুছে নিচে চলে আসলাম। আমি রাজি, মানে? আপনাদের সকলের ডিসিশনে আমি রাজি। আমি এ কথা বলতেই সকলে একগাল হেসে দিল। আমার মেয়ে যা, তাতে তুমি রাজি না হয়ে পারতে বাবা অভ্র? সেটাই তো, সন্ধ্যার ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ আঙ্কেল আমার কাছে এসে, অভ্র ওইটা এনেছ? আপনি হলেন আমার হবু শ্বশুর আপা, আমি আপনার কথা কি ফেলতে পারি? আমি সিগারেটের প্যাকেটটা ওনার দিকে দিয়ে বললাম। দেখতে হবে না আমি কে। সিগারেট খোর। আমি এ কথা বলেই দৌড়ে চলে আসলাম। কি রে, এভাবে দৌড়ে আসলি যে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই দৌড়ে তোমার কাছে চলে আসছি। ফাজিল একটা। এই, আমি কিন্তু তোমার হবু মেয়ের জামাই। তুই আমার কাছে সব সময় আমার ছেলের মতো থাকবি। আন্টি আমার কপালে আদর করে, আর তুমি আমার আমর মতো। হুম। ও কোথায়? নীলার কথা বলছিস? হুম। ছেলেটা আমার এখনই বউকে চোখে হারাচ্ছে, ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। ধুর, আমি চলে যাচ্ছি। তখন আন্টি, নীলা ওর রুমে আছে। আমি নীলা রুমের কাছে এসে, ম্যাডাম আসবো? হুম। নীলা বিছানা থেকে ওঠে। তারপর আমি গিয়ে নীলার পাশে বসলাম। কালকে তো আমাদের বিয়ে। জানি। লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে আছে। সেটা আমিও কম কিসে, ওর গাল দুটো জোরে টেনে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। আমি ঘুমাতে গেলাম গেস্ট রুমে। ওমা, রুমে গিয়ে দেখি নীলা বসে আছে। তুমি এখানে কেন? আমাকে দেখে নীলা গিয়ে দরজা আটকে দিল। তারপর আমার কাছে এসে, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমিও কম কিসে, আমিও রাজি, তবে আমার হিয়ে চাই। নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ঠোঁটের সাথে আমার ঠোঁট জন্য লাগিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ওর চুলগুলোর জন্য। তারপর মুখ থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নীলা তাড়াতাড়ি ওঠো, দেখো সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই না। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সকাল হয়ে গেছে তো। কি? তারপর নীলা আমার দিকে তাকাতেই লজ্জায় মুখটা নিচু করে নিল। ওই শোনো না, বলো। একটা আদর করবা? লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। ওই না। নীলা আমার কপালে আদর করে ওর রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সকলে মিলে নাস্তা করে নিলাম। দুপুরে আমার আর নীলার বিয়েটা হয়ে যাবে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, অনুষ্ঠানটা কি পরে হবে। তারপর নীলাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসে দেখি হারিমিরা সবাই বসে আছে। তারপর ওদেরকে পুরোটা বুঝিয়ে বললাম। রাত 11টার দিকে ওরা জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর দেখলাম নীলা আমার পাশ শুয়ে সালাম করছে। পরে আবার ও বিছানায় গিয়ে বসে রইল। আমি গিয়ে ওর পাশে বসতেই, কুত্তা বিলাই এতক্ষণ লাগে আসতে? আসলে উজু আছে। তারপর আমি আর নীলা নতুন জীবন শুরুর কামনায় 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। বউ, আজ না আমাদের বাসর রাত, আজ কি আমাদের ভিডিও হবে? কুত্তা, তুই আমাকে স্পর্শ করবি না। যাক বাবা, আমি আবার কি করলাম? তুই গিয়ে সোফায় ঘুমা। বলেই হলো নাকি তুমি আমার বিয়ে করাবো? তোর বিয়ের গোষ্ঠী কিলাই। গোষ্ঠী কিলাইলে তোমার হাতে ব্যথা করবে না? নীলা নিঃস্ব হয়ে বসে আছে। একটু বড় কুত্তা বিলাই হনুমান, আমাকে প্রপোজ করছিস? ওমা, আমি তো ফুলেই গেছি। তাড়াতাড়ি প্রপোজ কর কুত্তা। কিভাবে প্রপোজ করব ভেবে পাচ্ছি না। রুমের পাশটা ভালো করে তাকালাম, দেখলাম সারা রুমে ফুল দিয়ে সাজানো। ওখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়ে ও সামনে হাঁটু গেড়ে, লাগছে ঠান্ডা, আসে কাছে, আমি তোমায় ভালোবাসি। নীলা আমার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে আমায় জড়িয়ে ধরল। আমিও তোমায় ভালোবাসি। এই শোনো না, কি? আমার একটা ছোঁয়ার মতো মিষ্টি মেয়ে লাগবে। তাই নাকি? এমন করে হাসো গেল। আজকে খেলা দেখাবো। এই বলেই নীলা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমার ঠোঁটগুলো মাংসের মতো চুষতে লাগলো। আপনারা এখনো বসে আছেন? জানতো স্বামী